নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় মেষ রাশির জাতক এবং জাতিকাদের এপ্রিল মাস ঠিক কেমন যাবে। অর্থাৎ আজকের এই ভিডিওটি মেষ রাশির জাতক এবং জাতিকাদের এপ্রিল মাসের মাসিক রাশিফলের ভিডিও। বন্ধুরা, মেষ রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু বর্তমানে শনির 7.5 ফার্স্ট ফেজ বা প্রথম পর্যায়ে চলছে। শনিদেব কিন্তু বর্তমানে অবস্থান করছেন মীন রাশিতে, যা মেষ রাশির ঠিক আগের ঘর। অর্থাৎ বর্তমানে মেষ রাশির জাতক এবং জাতিকাদের শনির 7.5 প্রথম পর্যায়ে বা ফার্স্ট ফেজ চলছে। তাই ফার্স্ট ফেজে অর্থাৎ শনির 7.5 প্রথম পর্যায়ে মেষ রাশির জাতক এবং জাতিকাদের ঠিক কোন কোন ধরনের সমস্যাগুলো হবে সেটা প্রথমে জানিয়ে দিই। আপনারা যে কোনো ছোটখাটো বিষয়ে কিন্তু অতিরিক্ত পরিমাণে বিরক্ত বোধ করবেন। আর্থিক চাপ থাকবে, স্বাস্থ্যগত সমস্যা থাকবে এবং মানসিক উদ্বেগ থাকবে এই গোটা এপ্রিল মাস জুড়ে। অর্থাৎ এই শনির 7.5 প্রথম পর্যায় বা ফার্স্ট ফেজ যতদিন পর্যন্ত চলবে। তবে মেষ রাশির জাতক এবং জাতিকাদের প্রত্যেকের ক্ষেত্রেই এই যে শনির 7.5 ফার্স্ট ফেজের কথাটা বললাম বা প্রথম পর্যায়ের কথা বললাম, যে সমস্যাগুলোর কথা বললাম, সেগুলো যে অত্যন্ত তীব্র পরিমাণে হবে তা কিন্তু নয়। তার কারণটা কি? আপনার জন্মকালীন গ্রহ স্থিতির বা গ্রহ অবস্থান অনুযায়ী এই ফল কিন্তু ভিন্ন হবে। কিন্তু ওভারঅল এই সমস্যাগুলো কিন্তু এই শনির 7.5 প্রথম পর্যায়ে মেষ রাশির জাতক এবং জাতিকাদের ফেস করতে হচ্ছে এবং হবে। বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে এপ্রিল মাসের প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব, তারপর মূল ভিডিওতে প্রবেশ করব। বন্ধুরা, এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু করে 13 তারিখ অবধি রবি কিন্তু কালপুরুষের দ্বাদশ ঘর অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবেন। মেষ রাশি সাপেক্ষে এটি হলো আপনাদের 12th হাউস বা দ্বাদশ ঘর। এখন কালপুরুষের দ্বাদশ ঘর কি নির্দেশ করে? ব্যয়, ক্ষতি, কষ্ট, মোক্ষ, বিদেশ, নিঃসঙ্গতা, হাসপাতাল এবং জাতক এবং জাতিকার অবচেতন মন। আর আমাদের শরীরের অঙ্গের মধ্যেই কালপুরুষের দ্বাদশ ঘর কি নির্দেশ করে? আমাদের পায়ের পাতা। 14ই এপ্রিল ভারতীয় সময়ে সকাল 9:32 এই রবি কিন্তু পুনরায় আবার মেষ রাশিতে প্রবেশ করবে এবং রবি এই মেষ রাশিতেই অবস্থান করবেন 30শে এপ্রিল অবধি। একটা কথা মাথায় রাখবেন, মেষ রাশি কিন্তু রবির স্বক্ষেত্র এবং এই পার্টিকুলার ঘরে, এই নির্দিষ্ট ঘরে কিন্তু রবি উচ্চস্থ হয়। এখন এটি হলো কালপুরুষের প্রথম ঘর। এখন কালপুরুষের প্রথম ঘর কি নির্দেশ করে? কালপুরুষের প্রথম ঘর নির্দেশ করে জাতক বা জাতিকার আত্মা, শক্তি, তেজ, ব্যক্তিত্ব, স্বভাব, শারীরিক গঠন, স্বাস্থ্য, নেতৃত্ব, আয়ু এবং আত্মবিশ্বাসকে। আর আমাদের শরীর বা অঙ্গের মধ্যে যদি দেখি, তাহলে কালপুরুষের প্রথম ঘরটি কি নির্দেশ করে? আমাদের মাথা ও মস্তিষ্ককে। চলে আসছি মঙ্গলের গোচর বা ট্রানজিট আলোচনায়। এপ্রিল মাসের 1 তারিখ থেকে 2 তারিখ অবধি মঙ্গল অবস্থান করবে কালপুরুষের একাদশতম ঘর কুম্ভ রাশিতে। এখন কালপুরুষের একাদশতম ঘর কি নির্দেশ করে? লাভ, আয়, আকাঙ্ক্ষা, বন্ধু, সামাজিক সাফল্য, উচ্চাভিলাষ এবং জাতক এবং জাতিকার বড় ভাই বোনকে। আর আমাদের শরীরের অঙ্গ বা অংশের মধ্যে যদি দেখি, তাহলে একাদশতম ঘর নির্দেশ করে আমাদের পায়ের নলি এবং গোড়ালিকে। 2রা এপ্রিল বিকেল 3:29 এই মঙ্গল কিন্তু প্রবেশ করবে মীন রাশিতে এবং তারপর গোটা মাস সেই মীন রাশিতে অবস্থান করবে। বুধের গোচর বা বুধের ট্রানজিটে আলোচনা চলে আসছে। 1 তারিখ থেকে 10 তারিখ অবধি বুধ কিন্তু কালপুরুষের একাদশতম ঘর কুম্ভ রাশিতে অবস্থান করবে। আবার 11 এপ্রিল থেকে 29 এপ্রিল অবধি বুধ অবস্থান করবে মীন রাশিতে, যা কালপুরুষের দ্বাদশতম ঘর। একটা কথা খেয়াল রাখবেন, বুধ কিন্তু কালপুরুষের দ্বাদশতম ঘর মীন রাশিতে নিচস্থ হয়, অর্থাৎ তার শুভ ফল দেওয়ার ক্ষমতা কিন্তু কমে যায়। 30শে এপ্রিল ভোর ভারতীয় সময় বলছি 6:52 বুধ কিন্তু প্রবেশ করবে মেষ রাশিতে, যা কালপুরুষের প্রথম ঘর। বৃহস্পতির গোচর বা ট্রানজিটটা দেখে নেব। গোটা এপ্রিল মাস জুড়ে দেবগুরু বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে অবস্থান করবেন
মিথুন রাশি হলো কালপুরুষের তৃতীয় ঘর। এখন কালপুরুষের তৃতীয় ঘরকে নির্দেশ করে, কালপুরুষের তৃতীয় ঘর নির্দেশ করে জাতক বা জাতিকার সাহসকে, তার পরাক্রমকে, তার ছোট ভাই বোনকে, যোগাযোগ মাধ্যমকে, প্রচেষ্টাকে এবং যে কোনো সংক্ষিপ্ত ভ্রমণ বা ট্যুরকে। আর আমাদের শরীরের অঙ্গের মধ্যে যদি দেখি, তাহলে কালপুরুষের তৃতীয় ঘর কিন্তু নির্দেশ করে জাতক বা জাতিকার হাত, কাঁধ এবং কানকে। শুক্রের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 তারিখ থেকে 18 এপ্রিল অবধি, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে 18 তারিখ অবধি শুক্র কিন্তু কালপুরুষের প্রথম ঘর অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবে। আবার 19 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল অবধি শুক্র অবস্থান করবে কালপুরুষের দ্বিতীয় ঘর বা সেকেন্ড হাউসে। এখন কালপুরুষের দ্বিতীয় ঘর বা দ্বিতীয় ভাবকে নির্দেশ করে, কালপুরুষের দ্বিতীয় ঘর বা দ্বিতীয় ভাব নির্দেশ করে জাতক বা জাতিকার ধন সম্পদকে, ভোগকে, তার পরিবারকে, তার বাগ্মিতা বা কথা বলার ধরন বা স্টাইলকে এবং তার প্রাথমিক শিক্ষাকে। আর আমাদের শরীরের মধ্যে যদি দেখি, তাহলে কালপুরুষের দ্বিতীয় ঘরকে নির্দেশ করে, কালপুরুষের দ্বিতীয় ঘর নির্দেশ করে মুখ, চোখ, দাঁত ও গলাকে। যদি শনি ট্রানজিটটা দেখি, গোটা এপ্রিল মাস জুড়ে শনি কিন্তু অবস্থান করবেন মীন রাশিতে। রাহুর গোচর বা ট্রানজিটটা দেখে নেব। গোটা এপ্রিল মাস জুড়ে রাহু কিন্তু অবস্থান করবে কালপুরুষের একাদশতম ঘর কুম্ভ রাশিতে। কেতুর গোচর বা ট্রানজিটটা দেখে নেব। গোটা এপ্রিল মাস জুড়ে কেতু কিন্তু অবস্থান করবে কালপুরুষের পঞ্চম ঘর সিংহ রাশিতে। এখন কালপুরুষের পঞ্চম ঘরকে নির্দেশ করে, কালপুরুষের পঞ্চম ঘর নির্দেশ করে সন্তান, পূর্বকর্ম, প্রেম প্রীতি, সৃজনশীলতা, বুদ্ধি, ধ্যান, গবেষণা, বিচ্ছিন্নতা এবং অন্তর্দৃষ্টিকে। আর আমাদের শরীরের অঙ্গের মধ্যে যদি দেখি, তাহলে এই পঞ্চম ভাবকে নির্দেশ করে পাকস্থলী এবং হৃদয়কে, অর্থাৎ স্টমাক এবং হার্টকে। বন্ধুরা, এপ্রিল মাসে আমরা মোট 4টি মেজর প্ল্যানেটারি কনজাংশনস, যাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি গ্রহ সংযোগ, এরকম 4টে গ্রহ সংযোগ আমরা কিন্তু সংগঠিত হতে দেখব কালপুরুষের 2টি রাশিতে। একটি হলো মীন রাশি এবং আরেকটি হলো মেষ রাশি। মীন রাশিতে আমরা 3টি গ্রহ সংযোগ সংগঠিত হতে দেখব এবং মেষ রাশিতে একটি। এই প্রত্যেকটা গ্রহ সংযোগের একটা ব্যাপকতর প্রভাব কিন্তু এই কালপুরুষের প্রথম রাশি মেষ রাশির জাতক এবং জাতিকাদের উপর পড়তে চলেছে। এইগুলো একটু আমাদের এক এক করে দেখে নিতে হবে। তো প্রথম গ্রহ সংযোগটি হলো সূর্য, শনি এবং মঙ্গলের গ্রহ সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশন, যা আমরা ফর্মতে দেখব কালপুরুষের 12তম ঘর মীন রাশিতে। এই গ্রহ সংযোগটি 2রা এপ্রিলে ফর্ম হবে মীন রাশিতে এবং চলবে হচ্ছে 14ই এপ্রিল অবধি। এখন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য মীন রাশি হলো তাদের 12তম ঘর। এখন কালপুরুষের 12তম ঘর কি নির্দেশ করে? ব্যয়, হাসপাতাল, গোপন শত্রুতা, বিদেশ এবং মোক্ষ। এখন সূর্য, শনি এবং মঙ্গল এই 3টি গ্রহ একত্রে 12 ঘরে থাকার অর্থ হচ্ছে আপনার কিন্তু ব্যয় বাড়বে, ব্যয় বৃদ্ধি হবে, অত্যাধিক পরিমাণে খরচ বাড়বে, গোপন শত্রুতা বাড়বে, শারীরিক দুর্বলতা বাড়বে। এই শারীরিক দুর্বলতা কোন বিষয়গুলোকে কেন্দ্র করে? চোখ, পা এবং ঘুমের সমস্যা। মেষ রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু মানসিক চাপ বাড়বে এবং তারা কিছু কিছু সময় একাকী বা নিঃসঙ্গ বোধ করবেন। এই সমস্তটাই কিন্তু 2 তারিখ থেকে, এপ্রিল মাসের 2 তারিখ থেকে 14 তারিখের মধ্যে ঘটবে। দেখুন, সূর্য হলো আত্মাকারক গ্রহ। শনিদেব দুঃখ, কষ্ট এবং বিলম্বকে নিয়ে আসেন মানুষের জীবনে। আর মঙ্গল একটি অত্যন্ত অগ্নিময় গ্রহ এবং একই সঙ্গে কিন্তু ঝগড়া, অশান্তি এবং কলহকে নিয়ে আসেন। ফলে এই 3টি গ্রহের সংমিশ্রণ বা এই 3টি গ্রহের যোগ 12তম ঘরে কিন্তু অগ্নি এবং বায়ুর একটা ইমব্যালেন্স তৈরি করবে। এর ফলে কিন্তু আপনাদের স্বাস্থ্যের উপর চাপ পড়বে, আপনাদের খরচ বাড়বে, আর্থিক সমস্যা তৈরি হবে। তবে অনেক দিন যাবৎ যারা বিদেশ যাত্রা এবং একই সঙ্গে আধ্যাত্মিক উন্নতির খোঁজ করছিলেন, তাদের জন্য কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে তাদের জন্য কিন্তু এই 2রা এপ্রিল থেকে 14 এপ্রিল কোনো শুভ সংবাদ
বা কোনো ভালো খবর নিয়ে আসতে পারে এই 2 তারিখ থেকে শুরু করে 14 তারিখের টাইম ফ্রেমের মধ্যে। এবারে দ্বিতীয় প্ল্যানেটারি কনজাংশন বা গ্রহ সংযোগ আলোচনা চলে আসবো। এই গ্রহগুলো কি কি? সূর্য, শনি, মঙ্গল এবং বুধের সংযোগ, যাকে আমরা বলছি চতুর্গ্রহী যোগ। এই গ্রহ সংযোগটা কবে থেকে কবে আমরা দেখতে পাবো? 12 তারিখ থেকে, এপ্রিল মাসের 12 তারিখ থেকে শুরু করে 14 তারিখ অবধি। কোথায় সংগঠিত হবে? কালপুরুষের দ্বাদশ ঘর মীন রাশিতে। এই 4 দিন বুধ মীন রাশিতে থাকছে। বুধ মীন রাশিতে নিচস্থ হয়, ফলে তার শুভ ফল দেওয়ার ক্ষমতা কমে যাবে। এর ফলে কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকারা বুদ্ধিবৃত্তিগত জায়গাগুলোতে ক্ষতিগ্রস্ত হবেন। যেখানে খুব কঠোর কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে, খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা আছে, সেই সব জায়গাগুলোতে কিন্তু তারা দ্বিধান্বিত বোধ করবেন। মানুষের সঙ্গে যে কোনো যোগাযোগের ক্ষেত্রে তাদের সমস্যা হবে। এর ফলে কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের বুদ্ধিবৃত্তিগত জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হবে। এবং এই যে দ্বাদশ ঘরে এতগুলো পাপ গ্রহ এসে একসঙ্গে সংযুক্ত হচ্ছে, এর ফলে কিন্তু আপনাদের খরচ বৃদ্ধি পাবে। এই খরচের মধ্যে কিন্তু আপনি হাসপাতাল বা চিকিৎসা সংক্রান্ত খরচটা ইনক্লুড করবেন। মেডিকেল এক্সপেন্সেসও কিন্তু আপনাদের বেড়ে যাবে। ঘুমের সমস্যা হবে এবং গোপন ক্ষতি, যে ক্ষতিটা আপনি বুঝতে পারছেন না, সেই ধরনের ক্ষতির সম্ভাবনা কিন্তু বাড়বে এপ্রিল মাসের 12 তারিখ থেকে 14 তারিখ অবধি। নিচস্থ বুধ এবং শনি মঙ্গল যোগ আপনাদের চিন্তা ভাবনার মধ্যে কিন্তু একটা বিক্ষিপ্ততা নিয়ে আসবে। আপনারা অনেক সময় যে সমস্ত কথাবার্তাগুলো বলতে চাইছেন না, হঠাৎ করে সে সমস্ত কথাবার্তাগুলো বলে ফেলবেন এবং কথাবার্তার মধ্যেও কিন্তু একটা অসংলগ্ন ভাব লক্ষ্য করা যাবে এই 3টে দিন, অর্থাৎ 12 তারিখ থেকে শুরু করে 14 তারিখ অবধি। একটু সতর্ক থাকবেন এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে। থার্ড প্ল্যানেটারি কনজাংশন বা গ্রহ সংযোগ আলোচনা চলে আসছে। শনি, মঙ্গল এবং বুধের সংযোগ। এই সংযোগটা আমরা ফর্ম হতে দেখব মীন রাশিতে। 14 এপ্রিল 2026 এই সংযোগটা ফর্ম হবে মীন রাশিতে এবং চলবে হচ্ছে 30 এপ্রিল 2026 অবধি। অর্থাৎ এটা হলো সেই সময় 14 এপ্রিল যখন নাকি সূর্য মেষ রাশিতে চলে গেল, কিন্তু বাকি 3টি গ্রহ শনি, মঙ্গল এবং বুধ কিন্তু কালপুরুষের দ্বাদশ ঘর মীন রাশিতে পড়ে রইল। এর ফলে কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের দীর্ঘমেয়াদী খরচ বা লং টার্ম খরচগুলো বাড়বে, কাজে দেরি হবে, গোপন শত্রুতা বাড়বে এবং আপনাদের উপর কাজের চাপ বাড়বে। এবারে চতুর্থ যে প্ল্যানেটারি কনজাংশন রয়েছে, সেই প্ল্যানেটারি কনজাংশন আলোচনা চলে আসবো। সূর্য এবং বুধের একটা সংযোগ, যাকে আমরা বলি বুধাদিত্য যোগ, তা আমরা সংগঠিত হতে দেখব মেষ রাশিতে। এটা ফর্ম হবে 30 এপ্রিল 2026 এবং চলবে হচ্ছে 15 মে 2026 অবধি। এখানে সূর্য মেষ রাশিতে এক্সাল্টেড অবস্থায় বুধের সঙ্গে একটি সংযোগ তৈরি করবে, বুধাদিত্য যোগ তৈরি হবে। এর ফলে কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস, বুদ্ধি, নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা বাড়বে। তাদের ব্যক্তিত্বে এক আলাদা ধরনের উজ্জ্বলতা চলে আসবে। তাহলে এই যে 4টি প্ল্যানেটারি কনজাংশন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এই 4টি প্ল্যানেটারি কনজাংশনের মধ্যে প্রথম 3টি প্ল্যানেটারি কনজাংশনের ফলে কালপুরুষের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক এবং জাতিকাদের উপর একটা নেগেটিভ প্রভাব কিন্তু পড়বে এবং এর প্রভাবে কিন্তু আপনাদের খরচ বাড়বে, স্বাস্থ্যের উপর একটা চাপ পড়বে। মানে স্বাস্থ্য বলতে কিন্তু 2 ধরনের স্বাস্থ্যের কথা বোঝাতে চাইছি, শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য। কারণ একটাই, কালপুরুষের দ্বাদশ ঘরে একই সঙ্গে একাধিক পাপ গ্রহের সংযোগ। তবে 14 এপ্রিলের পর থেকে কিন্তু পরিস্থিতি উন্নতি হতে শুরু করবে এবং ফাইনালি 30 এপ্রিলের মধ্যে আপনারা আপনাদের কিন্তু আত্মবিশ্বাস এবং সাফল্য ফিরে পাবেন। বন্ধুরা, এবারে চলে আসবো মেষ রাশির কর্মজীবন এবং পেশা সংক্রান্ত আলোচনায়। অর্থাৎ এপ্রিল মাসে মেষ রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশার উপরে গ্রহ নক্ষত্রে ঠিক কি ধরনের প্রভাব পড়তে চলেছে এবং তার ফলে কি ঘটতে চলেছে। বন্ধুরা, মঙ্গল যা কর্মশক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাহায্য করে, সেই পার্টিকুলার গ্রহটি কিন্তু দ্বাদশ ভাবে অত্যন্ত দুর্বল ভাবে আছে আপনাদের, এবং শনিও কিন্তু দ্বাদশ ভাবে আপনাদের দুর্বল অবস্থায় আছে মীন রাশিতে। এরপরে কর্মস্থলে আপনাদের কাজের জায়গায় যে কোনো হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাকে কিন্তু বিরত থাকতে হবে। দেবগুরু বৃহস্পতি মেষ রাশির জাতক এবং জাতিকাদের 3rd হাউসে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করবেন এপ্রিল মাসে।
এর ফলে মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা যোগাযোগ দক্ষতা, সোশ্যাল নেটওয়ার্কিং এবং লেখালেখির মতো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, তারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বসে আপনাদের কর্মদক্ষতা এবং উদ্যম বোধকে বৃদ্ধি করবেন, নিয়ন্ত্রণ করবেন। এর ফলে আপনাদের যোগাযোগ দক্ষতা বাড়বে। কোন একটি কাজের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করার ইচ্ছে প্রবল হবে। যারা কোনো শর্ট ট্রাভেল, এই জাতীয় কোনো বিজনেসের সঙ্গে সংযুক্ত রয়েছেন, শর্ট ট্রাভেল মানে এমন অনেক দেখবেন ট্রাভেল এবং ট্যুরিজম সংস্থা থাকে যারা খুব ছোটখাটো জায়গার মধ্যে বা ছোটখাটো লোকেশনের মধ্যে কিন্তু ট্যুর করায়। যারা এই ধরনের ব্যবসার সঙ্গে সংযুক্ত রয়েছেন তারা কিন্তু এপ্রিল মাসে ভালো ফল পেতে চলেছেন এবং আপনাদের ভাই বোনদের তরফ থেকেও কিন্তু আপনারা সাপোর্ট পাবেন, মানসিক সাপোর্ট পাবেন এই দেবগুরু বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে থাকার ফলে। রাহু আপনাদের 11th হাউসে রয়েছে, অর্থাৎ কুম্ভ রাশিতে রয়েছে। এর ফলে কিন্তু যত ধরনের টেক সোর্স রয়েছে বা বিদেশি কোনো সংস্থা, এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে পারে, যেটা আপনারা আগে এক্সপেক্ট করেননি। সেই ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা থাকছে এই রাহু 11th হাউসে থাকার ফলে। কিন্তু এপ্রিলের ফার্স্ট হাফে, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু করে 13 তারিখ অবধি মেষ রাশির জাতক এবং জাতিকাদের কাজের গতি কিন্তু ভীষণ স্লো থাকবে এবং শনি যেহেতু অস্তমিত অবস্থায় থাকবে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে, ফলে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু সাবধানী হতে হবে। ফলে যে কোনো বড় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে 1 তারিখ থেকে 13 তারিখের মধ্যে একটু সচেতন থাকতে হবে। আমি বলবো বড় ধরনের কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আপনারা নেবেনই না। শনি মঙ্গল যোগ যা আপনাদের দ্বাদশ ঘরে অর্থাৎ মীন রাশিতে আমরা দেখতে পাচ্ছি এপ্রিল মাসে, এর ফলে কিন্তু আপনাদের খরচ বাড়বে। যে কোনো কাজ, যে কাজটা খুব সহজে হয়ে যেত সেই কাজে কিন্তু বিলম্ব হবে বা দেরি হবে এবং আপনাদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। তো এই বিষয়গুলোতে কিন্তু আপনাদের একটু সচেতন থাকতে হবে। এবং আরো একটা ব্যাপার, আপনাদের উপর কিন্তু ওভারওয়ার্ক বা অতিরিক্ত কাজের চাপও থাকবে। এসবই কিন্তু এই শনি মঙ্গল যোগের কারণে 12th হাউসে। ফলে ফার্স্ট হাফের দিকে অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে 13 তারিখের দিকে আপনারা যে কোনো ধরনের বিতর্ক এড়িয়ে চলুন এবং কাজের দিকে ফোকাস করুন, এটাই আমার পরামর্শ হবে। 14 এপ্রিলের পর যখন সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে, সেই সময় থেকে কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকারা পুনরায় আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং কাজে কিন্তু একটা গতি চলে আসবে। এবং আরো একটা বিষয়, মেষ রাশির জাতক এবং জাতিকারা একটু সতর্ক থাকবেন, শনি মঙ্গল যোগ যদি দ্বাদশ ভাবে থাকে তাহলে কিন্তু সেই পার্টিকুলার জাতক এবং জাতিকাকে অনেক ক্ষেত্রেই অনেক ধরনের ফাইন বা জরিমানার মধ্যে পড়তে হয়, ফাইন বা জরিমানা দিতে হয়। তো এক্ষেত্রে আমার পরামর্শ এটাই থাকবে যে সেটা হচ্ছে আপনারা যারা গাড়ি চালান, সেটা 4 চাকা বলুন বা 2 চাকা বলুন, গাড়ির কাগজপত্র কিন্তু সবসময় আপনাদের নিজের কাছে রাখবেন, যাতে কোনো সমস্যায় পড়লে সেগুলো আপনারা দেখাতে পারেন। তা নাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে কোনো ফাইন বা জরিমানা দিতে হতে পারে। আর আগেই বলেছি যে সেটা হচ্ছে রাহু আপনাদের 11th হাউস বা একাদশ স্থানে থাকার ফলে আপনাদের কিন্তু আয় বা রোজগারের নতুন নতুন অপ্রত্যাশিত পথ এই এপ্রিল মাসে খুলে যাবে। 19 এপ্রিলের পর শুক্র আপনাদের 2nd হাউস অর্থাৎ অর্থভাবে প্রবেশ করছে। এর ফলে কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকারা আর্থিক লাভ যেভাবে করতে পারবেন, তার পাশাপাশি কিন্তু একটা পারিবারিক সম্পদ থেকে রোজগারের পথও খুলে যাবে। কিন্তু সামগ্রিকভাবে মেষ রাশির জাতক এবং জাতিকাদের এই এপ্রিল মাসে কোনো বড় ধরনের ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট না করাই উচিত হবে। এপ্রিল মাসে মেষ রাশির জাতক এবং জাতিকারা কোনো বড় ধরনের বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করবেন না। মেষ রাশির জাতক এবং জাতিকাদের যদি স্বাস্থ্যগত জায়গাটা দেখি, তাহলে সেক্ষেত্রে বলবো এপ্রিল মাসে যেহেতু মঙ্গল আপনাদের 12th হাউসে দুর্বল অবস্থায় আছে, এর ফলে কিন্তু নানান স্বাস্থ্যগত সমস্যা আপনাদের দেখা দেবে। কি কি সমস্যা? যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের একটু সতর্ক থাকতে হবে, এই সময় সমস্যাটা বাড়বে। মেষ রাশির জাতক এবং জাতিকারা অল্পতেই ক্লান্ত বোধ করবেন, মাথা ব্যথার মতো সমস্যা থাকবে এবং পুরনো কোনো শারীরিক আঘাত যদি পেয়ে থাকেন সেই ব্যথা কিন্তু নতুনভাবে ফিরে আসবে। শনি আপনাদের 12th হাউসে দুর্বল অবস্থায় আছে, এর ফলে কিন্তু ঘুমের সমস্যা, মানসিক টেনশন, নানান কারণে উদ্বেগ, পিঠের ব্যথা এবং হাড়ের সমস্যা এপ্রিল মাসে
আপনাদেরকে কাবু করতে পারে। ফলে এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে আগাম সতর্কতা নিতে হবে। কেতু আপনাদের 5th হাউসে আছে, এর ফলে মেষ রাশির জাতক এবং জাতিকারা মানসিকভাবে নিঃসঙ্গ বোধ করবেন, একাকী বোধ করবেন, তাদের মধ্যে মানসিক অশান্তি দেখা দেবে এবং তার পাশাপাশি একটা হালকা ডিপ্রেশনের ছোঁয়া তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। তবে রবি 14 তারিখের পর মেষ রাশিতে প্রবেশ করার ফলে আবার কিন্তু পুনরায় মেষ রাশির জাতক এবং জাতিকারা পুরনো আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং এই সমস্ত সমস্যাগুলো ধীরে ধীরে কেটে যাবে। বন্ধুরা, এবারে চলে আসছি মেষ রাশির জাতক এবং জাতিকাদের এপ্রিল মাসে প্রেম এবং সম্পর্কগত আলোচনায়। দেখুন, কেতু রয়েছে আপনাদের 5th হাউসে। 5th হাউস হচ্ছে প্রেমের স্থান। এর ফলে মেষ রাশির জাতক এবং জাতিকারা কিন্তু এপ্রিল মাসে প্রেমের ক্ষেত্রে কিছুটা বিচ্ছিন্ন বোধ করবেন, আইসোলেটেড ফিল করবেন এবং খুব সম্ভাবনা থাকছে আপনাদের প্রাক্তন কোনো সম্পর্ক ফিরে আসার এই এপ্রিল মাসে। শুক্র এপ্রিল মাসের ফার্স্ট হাফে মেষ রাশিতে অর্থাৎ কালপুরুষ চার্টের প্রথম ভাবে অবস্থান করবার ফলে আপনাদের ব্যক্তিত্বের যে সৌন্দর্য আছে সেটা যেভাবে বাড়বে, একইভাবে কিন্তু সৌন্দর্যের প্রতি আপনাদের আকর্ষণ বোধটাও কিন্তু তীব্র হবে। 19 এপ্রিলের পর শুক্র আপনাদের 2nd হাউসে চলে আসবে। এর ফলে মেটেরিয়ালিস্টিক অর্থাৎ বস্তুগত জিনিস করায়ত্ত করার বা নিজের কাছে নিয়ে আসার একটা আকর্ষণ বোধ কিন্তু আপনাদের মধ্যে কাজ করবে। মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা নতুন প্রেম করবেন বা প্রেমে পড়বেন বলে ভাবছেন, তারা কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝির পরে ট্রাই করুন। অন্তত এপ্রিল মাসের 15 বা 16 তারিখের পরে ট্রাই করুন, তার আগে কিন্তু কোনো প্রেমের সম্পর্কে জড়াবেন না। চলে আসছে মেষ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক সম্পর্কগত আলোচনা, অর্থাৎ পারিবারিক জায়গাটা আপনাদের এপ্রিল মাসে কেমন থাকবে। দেখুন, দেবগুরু বৃহস্পতির 7ম দৃষ্টি আপনাদের 7ম ভাবের উপর পড়ছে। এই 7ম ভাব থেকে কিন্তু আমরা দাম্পত্য জীবনটা বা কনজুগাল লাইফটা দেখে থাকি। এর ফলে দাম্পত্য সম্পর্কে দেবগুরুর আশীর্বাদ আপনারা পাচ্ছেন, কিন্তু একই সঙ্গে খেয়াল রাখতে হবে যেহেতু দ্বাদশে আপনাদের মঙ্গল খুব দুর্বল অবস্থায় আছে, এর ফলে কিন্তু ছোটখাটো নানান ধরনের মতভেদ আপনাদের দাম্পত্য জীবনে দেখা যেতে পারে। কিন্তু 19 তারিখের পর এই সমস্যাগুলো মিটে যাবে। কিন্তু 19 তারিখের পর শুক্র 2nd হাউসে চলে আসবার পর পারিবারিক যে ছোটখাটো সমস্যাগুলো রয়েছে আপনাদের দাম্পত্য জীবনে সেগুলো কেটে যাবে। কেতু যেহেতু 5th হাউসে রয়েছে, ফলে এক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের তাদের সন্তানদের পড়াশুনো এবং স্বাস্থ্যের দিকে একটু বিশেষ নজর দিতে হবে এপ্রিল মাসে। এবারে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এপ্রিল মাসের শুভ তারিখগুলো সম্পর্কে জানিয়ে দিই। এপ্রিল মাসে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ তারিখগুলো হলো 14, 15, 18, 22, 23, 24, 27, 28, 29 এবং 30 এপ্রিল। এবারে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এপ্রিল মাসের অশুভ তারিখগুলো সম্পর্কে জানিয়ে দিই। মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এপ্রিল মাসে অশুভ তারিখগুলো হলো 2, 3, 4, 5, 8, 9, 11, 12, 13 এবং 18 এপ্রিল। মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এপ্রিল মাসের শুভ দিক, আপনাদের জন্য শুভ দিক হলো পূর্ব দিক। মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এপ্রিল মাসের শুভ রং লাল এবং কমলা। এবারে জানিয়ে দিই মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এপ্রিল মাসে কোন কোন পেশাগুলো শুভ হতে চলেছে। যারা যোগাযোগ ও লেখালেখির মতো কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যেমন সাংবাদিকতা, কন্টেন্ট রাইটিং, শিক্ষকতা, পরামর্শ অর্থাৎ কনসালটেন্সি বিজনেস, তাদের কিন্তু এপ্রিল মাস যথেষ্ট শুভ হতে চলেছে। প্রযুক্তি এবং ডিজিটাল কোনো কাজের সঙ্গে সংযুক্ত রয়েছেন, যেমন আইটি, সফটওয়্যার, ফ্রিল্যান্সিং, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, এরা কিন্তু যথেষ্ট শুভ ফল পেতে চলেছেন এপ্রিল মাসে। মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা গবেষণামূলক এবং আধ্যাত্মিক কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যেমন জ্যোতিষ, ধ্যান, যোগব্যায়াম, সাইকোলজি বা যারা প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে কাজ করেন, তারাও কিন্তু এপ্রিল মাসে যথেষ্ট শুভ ফল পেতে চলেছেন। যারা সেবামূলক এবং সামাজিক কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে, যেমন নার্সিং, এনজিও, সমাজসেবা, চ্যারিটি, এরা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এপ্রিল মাসে। মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা বিদেশ এবং আমদানি রপ্তানি অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা কোনো বিদেশি সংস্থায় কাজ করেন, যারা কোনো শর্ট ট্রাভেল বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন,
যারা কোনো লজিস্টিক হাব বা লজিস্টিক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এপ্রিল মাসে যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন। এবারে মেষ রাশি জাতক এবং জাতিকাদের জন্য কয়েকটা ঘরোয়া প্রতিকারের বিষয় জানিয়ে দিই। এই ঘরোয়া প্রতিকারগুলো যদি মেষ রাশি জাতক এবং জাতিকারা গোটা এপ্রিল মাসে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন বা মেনে চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পারিবারিক সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রতিদিন সূর্যোদয়ের সময় ঘুম থেকে উঠে পূব দিকে মুখ করে সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন এবং সূর্য মন্ত্র 108 বার জপ করবেন। মন্ত্রটা কি? ওম হ্রিম হ্রিম সূর্যা নমঃ। এবং মন্ত্র জপ করবার সময় কিন্তু অবশ্যই একটি 5মুখী রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে তারপর মন্ত্রটা জপ করবেন, তবেই কিন্তু ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা মন্ত্র জপ করবেন সকালবেলা এবং সন্ধেবেলা। এর ফলে কি হবে? আপনার মঙ্গল এবং শনির যত অশুভ প্রভাব আছে সেগুলো দূর হবে এবং শরীরে এবং মনে একটা আলাদা শক্তি পাবেন। প্রত্যেক শনিবার নিয়মিত সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। প্রত্যেক শনিবার একটা লোহার পাত্রে জল রেখে সেই জল আপনি সমাজের দরিদ্র এবং অবহেলিত কোনো প্রাণীকে বা কোনো মানুষকে খাইয়ে দেবেন। প্রত্যেক শনিবার চেষ্টা করবেন সমাজের দরিদ্র এবং অবহেলিত শ্রেণীর কোনো মানুষকে বা একাধিক মানুষকে কালো তিল দান করার। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন প্রত্যেক শনিবার এবং শনিদেবের মন্ত্র অর্থাৎ ওং সং শনেশ্বরে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন প্রত্যেক শনিবার। প্রত্যেক মঙ্গলবার লাল রঙের ফুল হনুমানজিকে নিবেদন করবেন। লাল রঙের মুসুর ডাল প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে নিজের সামর্থ্য মতো সমাজের অবহেলিত শ্রেণীর কোনো মানুষকে বা একাধিক মানুষকে দান করার চেষ্টা করবেন। গ্রীষ্মকাল চলে আসছে, এখন দেখবেন নানান জায়গায় রক্তদান শিবির হবে। যদি আপনার হেলথ পারমিট করে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রক্তদান করুন। জানবেন রক্তদান করলে আপনি কিন্তু মঙ্গল গ্রহের বা মঙ্গল দেবের সর্বোত্তম প্রতিকারটা করছেন। ওনার তরফ থেকে কিন্তু একটা বিশাল আশীর্বাদ আপনি পাবেন। প্রত্যেক বৃহস্পতিবার চেষ্টা করবেন একটা হলুদ রঙের পোশাক পরতে এবং প্রত্যেক বৃহস্পতিবার আপনার চেনা পরিচিত কোনো কলা গাছে জল দেবেন এবং চেষ্টা করবেন কোনো দরিদ্র শ্রেণীর মানুষকে হলুদ রঙের কোনো মিষ্টি এবং কলা দান করতে। তাহলে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা পাবেন। প্রত্যেক বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির উদ্দেশ্যে একটা মন্ত্র জপ করুন। মন্ত্রটা কি? ওং গ্রাং গ্রিং গ্রো স গুরুবে নমঃ। এই মন্ত্রটা 108 বার জপ করবেন এবং মন্ত্র জপ করবার সময় অবশ্যই কিন্তু হাতে একটা 5মুখী রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে মন্ত্রটা জপ করবেন, তাহলে ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। নমস্কার।